আগের দিন কি জেনেছি সিলেবাসটা মেজরের বিএ সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা আমাদের আগের ভিডিওতে জানা হয়েছে। আজকে আমরা কি জানবো যে প্রথম চ্যাপ্টার, আজকে কি হবে প্রথম চ্যাপ্টার। আর প্রথম চ্যাপ্টার কি রাজনৈতিক তত্ত্বের প্রথম যে চ্যাপ্টার সেটা কি আমাদের জানতে হবে যে পলিটিক্স আর কি জানবো পলিটিক্যাল থিওরি অ্যাকচুয়ালি কি। দেখ পলিটিক্স আর পলিটিক্যাল থিওরি এগুলো জানার আগে আমাদের যেটা জানতে হবে এই চ্যাপ্টারটা আমরা এরকমভাবেই পড়বো, পুরো ডিটেল অ্যানালিসিস হবে, প্রত্যেকটা চ্যাপ্টার করব, চ্যাপ্টার ভিত্তিক যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করব, ঠিক আছে। তো যখনই আমরা পলিটিক্যাল থিওরি পড়ব, পলিটিক্যাল থিওরিতে আমাদের আগে যেগুলো মেনলি পলিটিক্যাল থিওরি কেন পড়ব, দেখ পলিটিক্যাল থিওরি পড়লে আমাদের এই যে রাষ্ট্র, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, কনস্টিটিউশন সমস্ত কিছু সম্পর্কে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত কিছু সম্পর্কে আমরা কী পাবো জানতে পারবো। কি থেকে? পলিটিক্যাল থিওরি থেকেই, বুঝতে পেরেছিস। আর যেগুলো কনসেপ্ট আছে মেন আমাদের লাইফে যেগুলো দরকার, একটা রাষ্ট্রে থাকতে গেলে নাগরিকদের কি কি সব থেকে বেশি কি দরকার, সেটা হলো রাইটস, লিবার্টি, ইকুয়ালিটি। রাইটস, লিবার্টি, ইকুয়ালিটি এগুলো কি কনসেপ্ট মানে ধারণা। রাজনৈতিক তত্ত্বের মূলনীতি যদি বলি, মূলনীতি কোনগুলো? রাইটস, লিবার্টি, ইকুয়ালিটি, অধিকার, সাম্য, স্বাধীনতা। দেখ স্বাধীনতা প্রত্যেকের দরকার, বুঝতে পেরেছিস কি বললাম। তাহলে আমাদের কোন কোন ধারণাগুলো দরকার, মেনলি যে কনসেপ্টগুলো দরকার সেটা কি রাইটস, লিবার্টি, ইকুয়ালিটি এগুলো। আর এগুলোকে কারা দেবে? আমাদের স্বাধীনতা, অধিকার, সাম্য এগুলো কারা দেয়? স্টেট। তার জন্য স্টেট করা হয়েছে, সরকার, গভর্নমেন্ট করা হয়েছে। তারা আমাদের এইগুলো কি করবে? প্রোভাইড করবে, তাদের দেখার কাজ। তাহলে কিভাবে আসছে, কিভাবে পলিটিক্যাল থিওরি রেভলিউশন হলো, আজকের দিনে পলিটিক্যাল থিওরির কি সিগনিফিকেন্স আছে তা আমরা এই আজকের ক্লাসের মাধ্যমে জানবো, ঠিক আছে। তাহলে কি কনসেপ্ট বললেই আমরা রাইটস, লিবার্টি, ইকুয়ালিটি এই কথা বলবো। দেখ পলিটিক্যাল সায়েন্সের ফ্যামিলি, প্রথম আমরা কি জানবো পলিটিক্যাল সায়েন্সের ফ্যামিলি কি, মানে ফ্যামিলিতে কি কি মেম্বার আছে। গোটা তোরা যে গ্র্যাজুয়েশন করছিস, টোটাল গ্র্যাজুয়েশনে যত সেমিস্টারে ভাগ করা হয়েছে, যতগুলো সেমিস্টার আছে সব সেমিস্টারের মধ্যে এই কটা চ্যাপ্টারই আছে। এই কটাকে ভালো করে জেনে নিলে সমস্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। তোরা যদি ইউপিএসসি দিতে চাস সেখানেও কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পেরেছিস। তা পলিটিক্যাল সায়েন্সকে জানতে গেলে পলিটিক্যাল সায়েন্সের ফ্যামিলিতে কী কী আছে আমরা জানবো। দেখ পার্টি উইক কীভাবে মনে রাখবি, PATIWIC, পার্টি উইক। এই কথাটা মনে রাখতে হবে। পার্টি উইকের প্রথমে কি আছে? পার্টি উইকের প্রথমে দেখ, প্রথমে হচ্ছে পলিটি। প্রথমে কি আছে? প্রথমে পলিটি, পি দিয়ে কি, পি দিয়ে আমরা জানবো হচ্ছে পলিটি। পি দিয়ে কি জানবো আমরা? পলিটি। পলিটি মানে রাজনৈতিক ব্যবস্থা। পলিটি কি আমরা এরপরে জানবো। পলিটি মানে কি? রাজনৈতিক ব্যবস্থা। আজকে আমরা জানবো পলিটি কি, বুঝতে পারছিস কি বললাম। পলিটি মানে কি? রাজনৈতিক ব্যবস্থা। এইবারে রাজনৈতিক ব্যবস্থা কি? একটা দেশের হচ্ছে স্ট্রাকচার, একটা দেশের স্ট্রাকচার মানে কাঠামো, ক্লিয়ার হচ্ছে পলিটি। পি ফর পলিটি। আচ্ছা এ দিয়ে কি? অ্যাডমিনিস্ট্রেশন। এ দিয়ে কি? অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? আমরা যে ধরো সরকারি গভর্নমেন্ট অফিসাররা, সরকারি অফিসাররা কোথায় কাজ করে? তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। জনপ্রশাসন। জনপ্রশাসন বলতে আমরা কাকে বুঝি? যে মন্ত্রীরা কি করে? বিভিন্ন নিয়ম নীতি বানায়, আর সেই নীতিগুলোকে বাস্তবে কার্যকারিতা কে করে? বাস্তবে রূপদান কে করে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বুঝতে পেরেছিস। সরকারি কর্মচারীরা, আমলাতন্ত্র মানে আমলারা, বুঝতে পেরেছিস কি বললাম। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক, জনপ্রশাসন আমরা পড়বো। তারপরে দাঁড়িয়ে কি আসছে? থিওরি, মেন ইম্পর্টেন্ট। টি দিয়ে কি? থিওরি। বিভিন্ন ধরনের থিওরি আমরা সেই প্রাচীন গ্রিস থেকে পড়ে আসছি। প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, কার্ল মার্কস, এদের সব থিওরি পড়ছি। তো এই থিওরিগুলো কোথায় পড়বো? এই পলিটিক্যাল থিওরিতে পড়বো, ঠিক আছে। পার্টি, তারপরে থিওরির পরে কি আসছে? আই। আই দিয়ে কি? ইন্টারন্যাশনাল রিলেশন। তোরা 12-এ পড়েছিস ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো আমরা পড়ে এসেছি। তো এখনও পড়তে হবে ইন্টারন্যাশনাল রিলেশন। না পড়া হয়ে থাকলে এখনও যদি সেকেন্ড সেমিস্টার তোদের আছে, এর পরের সেমিস্টারে এগুলো আমাদের পড়তে হবে। ইন্টারন্যাশনাল রিলেশন, বুঝতে পেরেছিস, যে আন্তর্জাতিক সম্পর্ক। আমরা এখন কিসের আলোচনা করছি? দেশের মধ্যে। কিন্তু এরপরে যখন দেশের বাইরে, এই যে ইরানের আর আমেরিকার, USA, ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, এগুলো কিসের কথা পড়বো আমরা? এই টপিকে যখন পড়াশোনা করবো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। যখন ইউএনও সম্পর্কে জানবো, ইন্টারন্যাশনাল রিলেশন।
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন জানবো ইন্টারন্যাশনাল রিলেশন, বুঝতে পেরেছিস, দেশের বাইরের কথা। হ্যাঁ, আচ্ছা, ইন্টারন্যাশনাল রিলেশন হলো। তারপরে কি জানবো, ডব্লিউ দিয়ে কি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, এটা তোদের জানা হয়ে গেছে। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট মানে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, কাদেরকে পড়েছি, সেই আবার বলবো প্লেটো, অ্যারিস্টটল, হব, ম্যাকিয়াভেলি, হবস, লক, রুশো, পরপর আমরা পড়েছি, জেএস মিল, তাই না? তো এটা কি পড়েছি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা কি পড়বো, আই দিয়ে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ, ভারতীয় যে রাজনৈতিক চিন্তাবিদ, কোথা থেকে শুরু হয়েছে, কৌটিল্য থেকে। কৌটিল্য, রাজা রামমোহন, কৌটিল্যর পরে কার কথা বলবো, রাজা রামমোহন, বিবেকানন্দ, সুভাষচন্দ্র, তারপরে হচ্ছে জওহরলাল নেহেরু, গান্ধীজি, এদের কথা পড়ো কি, ভারতীয় পলিটিক্যাল থট। ক্লিয়ার হচ্ছে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট। আর লাস্ট হচ্ছে সি দিয়ে কি, কম্পারেটিভ পলিটিক্স। কম্পারেটিভ পলিটিক্স মানে কি, কম্পারেটিভ পলিটিক্স দেখ, যে তুলনামূলক রাজনীতি, কম্পেয়ার করব কার কার মধ্যে, আমাদের যে সমস্ত, আমার তো ইন্ডিয়ার গভর্নমেন্ট আছে, ইন্ডিয়ার সাথে যে বড় বড় দেশগুলো আছে, আমেরিকার গভর্নমেন্ট কীরকম, তার সাথে তুলনা, তোর ব্রিটেনের গভর্নমেন্ট কীরকম, তার সাথে তুলনা, রাশিয়ার গভর্নমেন্ট কীরকম, তার সাথে তুলনা, চায়নার গভর্নমেন্ট কীরকম, তার সাথে তুলনা। এই যে তুলনামূলক আলোচনা, সেটাও আমরা পড়ব গ্র্যাজুয়েশনেই। ক্লিয়ার হচ্ছে? আর মাস্টার ডিগ্রি তো এইগুলোই আলোচনা হবে। যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাস, সেখানেও এইগুলোই আলোচনা হবে। তো পলিটিক্যাল সায়েন্সের মেন ফ্যামিলি কি, এইগুলো মেন ফ্যামিলি কি, টোটাল ফ্যামিলি হচ্ছে এটা। দেখো, বুঝতে পেরেছ? তাহলে কীভাবে মনে রাখবো, পার্টি উইক, পি ফর পলিটি, এ অ্যাডমিনিস্ট্রেশন, টি দিয়ে থিওরি, আই দিয়ে ইন্টারন্যাশনাল রিলেশন, ডাব্লিউ দিয়ে কি, ডাব্লিউ দিয়ে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, আই দিয়ে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, আর সি দিয়ে কম্পারেটিভ পলিটিক্স। অসুবিধা আছে? তাহলে এগুলো আমরা জানলাম পলিটিক্যাল সায়েন্সের কি ফ্যামিলি কোনগুলো আছে, কি কি বিষয় আমরা পড়বো পলিটিক্যাল সায়েন্সে। ঠিক আছে, এরপরে আমরা আসছি, এরপরে যেটা পড়বো, দেখো পলিটিক্যাল সায়েন্সকে জানতে গেলে তিনটে জিনিস মেনলি জানতে হবে। সেটা হচ্ছে কি, এক হচ্ছে দেখো পলিটি, এক হচ্ছে কি পলিটি মানে রাজনৈতিক ব্যবস্থা, একটা কি পলিটি রাজনৈতিক ব্যবস্থা, আর একটা কি পলিটিক্স মানে রাজনীতি। একটা কি জানবো, রাজনৈতিক রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, আর একটা কি জানবো, রাজনীতি, আর একটা কি জানবো, রাজনীতি পলিটিক্স। আর একটা, এই দুটো জিনিস নিয়ে কে আলোচনা করে, রাজনৈতিক ব্যবস্থা আর রাজনীতি নিয়ে কে আলোচনা করে, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। বুঝতে পেরেছো কি বললাম? এইগুলো আমরা আস্তে আস্তে জানবো। এরপরে দেখো, তাহলে কিভাবে একই ফ্যামিলির অংশ এরা, কিন্তু এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে কি পার্থক্য আছে দেখো, মেনলি প্রথম আমরা যে জানবো পলিটি কি, প্রথম কি জানবো, পলিটি, হোয়াট ইজ পলিটি, কি জানবো, হোয়াট ইজ পলিটি। দেখো প্রথম কি জানবো, হোয়াট ইজ পলিটি, পলিটি কি এটাকে জানতে হবে। পলিটি মানে ধর আমাকে দেখতে পাচ্ছিস তো, আমার একটা একটা মানুষ, তো মানুষের কি থাকে, দুটো হাত, দুটো পা, একটা নাক, দুটো কান, এইভাবে পুরো একটা কি তৈরি হয়েছে, মানব দেহ। এইভাবে কি তৈরি হয়েছে, একটা মানব দেহ। তাহলে এইটা হচ্ছে আমার বডির স্ট্রাকচার, বডির কাঠামো এইভাবে তৈরি। বুঝতে পেরেছিস? তো পলিটিটা, পলিটিক্যাল সায়েন্সে পলিটি হচ্ছে স্ট্রাকচার, পলিটি হচ্ছে কি স্ট্রাকচার, রাজনৈতিক ব্যবস্থাটা কি একটা স্ট্রাকচার। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে একটা কাঠামো। কাঠামোটা কি দেখ, একটি দেশের সরকার কিভাবে গঠিত, একটি দেশের সরকার কিভাবে গঠিত হচ্ছে, সরকার, একটা দেশের সরকার কি কি নিয়ে গঠিত হয়, সরকার গঠিত গেলে কি কিভাবে কাজ করে, দেখে অর্গানাইজ। প্রথমে কি দেখ, স্টেট, স্টেট দরকার তো, রাষ্ট্র, রাষ্ট্র আছে। তারপরে কি দরকার, গভর্নমেন্ট দরকার। তারপরে কি দরকার, বিভিন্ন ইনস্টিটিউশন দরকার। তারপরে কি দরকার, কনস্টিটিউশন দরকার চালাতে গেলে। আর তারপরে দরকার কি, আইন। এইগুলো হচ্ছে একটা দেশের, একটা স্টেটের, একটা রাষ্ট্রের পুরো স্ট্রাকচার। ক্লিয়ার হচ্ছে? দেখ এইবার একটা গল্প শোন। আদিম যুগে যখন মানুষ, আদিম যুগে মানুষ কি করতো, মানুষ গুহায় থাকতো, দলবদ্ধভাবে থাকতো, কোনো রাষ্ট্র ছিল না। রাষ্ট্র ছিল, আমরা জিওগ্রাফিতে কি পড়েছি, প্যানজিয়া আর প্যান্থালাসা ছিল, রাষ্ট্র তো ছিল না। সেই টাইমে মানুষ কি করতো, সবাই একসাথে থাকতো, তাই না? তখন পুলিশ ছিল না, আইন ছিল না, রাষ্ট্র ছিল না। কিন্তু যখনই আস্তে আস্তে আমাদের লোক সংখ্যা বাড়লো, তো ব্যক্তিগত সম্পত্তির ব্যাপারটা এলো, তখনই মানুষের মধ্যে কি দেখা গেল,
যে এইবার হিংসা মারামারি বিভেদ, হিংসা, দ্বন্দ্ব, বিভেদ, সম্পদের জোর যার মুলুকতার চলে এলো, এই যে পরিস্থিতিটা ঘটছে, সম্পদ নিয়ে কী হয়ে গেল, ক্ষমতার একটা লড়াই শুরু হলো। তখন মানুষের দরকার পড়লো কার? স্টেটের। কার দরকার পড়লো? স্টেট। এইবার স্টেট যখন দরকার পড়লো, স্টেটের পরে একটা সরকার দরকার। স্টেটকে চালানোর জন্য কি দরকার? স্টেটকে চালানোর জন্য একটা গভর্নমেন্ট দরকার। এবার গভর্নমেন্টের তো বিভিন্ন, একটা গভর্নমেন্ট হবে না, গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউশন আছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই যে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, অনেক ইনস্টিটিউশন আছে গভর্নমেন্টের কাজ করার জন্য। বুঝতে পেরেছিস? তাহলে ইনস্টিটিউশন যখন কাজ করবে, এবার কার মাধ্যমে কাজ করবে? ওরা কাজ করবে তো জোর যার মুলুকতার হয়ে, ওরাও তো কাজ করবে, তার তো একটা নিয়ম চাই। সেই নিয়মগুলো কোথায় লেখা আছে? কনস্টিটিউশন। সেই নিয়মের জন্য কি তৈরি করেছে? সংবিধান। একটার সাথে একটা কানেক্টেড ভাব। আবার সংবিধান কার উপর? সংবিধান কি তৈরি করে? বিভিন্ন লজ। সংবিধান কি লেখা আছে? বিভিন্ন ধরনের আইন। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এই আইনের মাধ্যমেই আমরা কি পাই? প্রোটেকশন পাই। ওই যে মানুষ অ্যাকচুয়ালি স্টেট কী জন্য বানিয়েছিল? স্টেট বানিয়েছিল কী জন্য? যে আমরা যেন নিরাপত্তা পাই, আমাদের যেন রাইটস, লিবার্টি, ইকুয়ালিটি সব কি হয়, সব যেন বজায় থাকে। বুঝতে পেরেছিস কি বললাম? সেই জন্য মানুষ কি তৈরি করলো? একটা স্ট্রাকচার তৈরি করলো। কি তৈরি করলো? একটা কাঠামো তৈরি করলো, একটা রাষ্ট্রের একটা কাঠামো তৈরি করলো। এটাই হচ্ছে সেই কাঠামো। তা পলিটি বলতে কি বুঝি আমরা? একটা স্ট্রাকচার। পলিটি বলতে আমরা কি বুঝি? রাজনৈতিক ব্যবস্থা। বাংলায় কি বলবো? রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? একটা স্ট্রাকচার, একটা কাঠামো। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে কি বলছে? পলিটি হলো একটি দেশের সম্পূর্ণ ব্যবস্থা এবং প্রক্রিয়া, সিস্টেম অ্যান্ড প্রসেস। ঠিক আছে? আর এটি সেই মূল কাঠামো যার ওপর পুরো দেশ দাঁড়িয়ে থাকে। পলিটির ওপর কি থাকে? পুরো দেশ দাঁড়িয়ে আছে। দেখ ভালো করে, স্টেট, গভর্নমেন্ট, ইনস্টিটিউশন, কনস্টিটিউশন, লজ, এর ওপরেই তো একটা দেশ দাঁড়িয়ে থাকে। এগুলো তো প্রতিটা দেশে আছে। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? আচ্ছা, এরপরে আমরা যাব কোথায়? এরপরে আমরা জানবো পলিটি, স্ট্রাকচার ও সিস্টেম। পলিটিটা কীরকমভাবে চলে। দেখ, পলিটি কীরকমভাবে চলে। অ্যারিস্টটলের কথা মনে পড়। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আমাদের পড়া হয়ে গেছে। অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ আমরা পড়েছিলাম গ্রিসে, প্রাচীন গ্রিসে। তখনই অ্যারিস্টটল তিনটে শাসনের কথা বলেছিল: একজনের শাসন, কয়েকজনের শাসন, আর বহুজনের শাসন। একজনের শাসনের ভালো দিক ছিল, একটা খারাপ দিক ছিল। একজনের শাসনের ভালো দিক কি? একজনের শাসনের ভালো দিক মোনার্কি, রাজতন্ত্র। রাজা যদি আকবরের মতো হয় তাহলে গিয়ে খুব ভালো দিক, বলছে রাজতন্ত্র সবাই খুশি। আর রাজা যখনই খারাপ হয়ে যাবে, বিকৃতি হয়ে যাবে, মানে রাজা যদি অত্যাচারী হয়, ঔরঙ্গজেবের মতো রাজা হয়, তাহলে প্রজারা কী হবে? প্রজারা শান্তিতে থাকতে পারবে না। ওইটাকে কী বলা হয়? স্বৈরতন্ত্র। খারাপ দিক কি? স্বৈরতন্ত্র। একজনের শাসনের খারাপ দিক কি? স্বৈরতন্ত্র। তো স্বৈরতন্ত্রকে টিরানি বলা হয়। বুঝতে পেরেছিস? তারপরে আমরা কি পড়েছি? যে কয়েকজনের শাসন, কয়েকজন মিলে যদি শাসন করে, সেটা মিলে কি হবে? অ্যারিস্টোক্রেসি, অভিজাততন্ত্র। অ্যারিস্টোক্রেসি, অভিজাততন্ত্র। ক্লিয়ার হচ্ছে? তাহলে অভিজাততন্ত্রের যদি খারাপ দিক হয়, তাহলে কি পড়েছিলাম? অলিগার্কি, তাই না? সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র হয়ে যাবে। লাস্ট যে অ্যারিস্টটল বলেছিল সব থেকে ভালো যে শাসন ব্যবস্থা, সেটা কি বলেছিল? পলিটি। এই যে ডেমোক্রেসিতে কি আছে? পলিটি। এইটা বলেছিল সব থেকে কি? এই পলিটি হচ্ছে সব থেকে কি বেস্ট শাসন। পলিটি শাসনটা কি বলেছিল? আর ডেমোক্রেসি, গণতন্ত্রকে খারাপ দিক বলেছিল। পলিটিকে ভালো দিক কেন বলেছিল? বলছে পলিটি, দেখ, গণতন্ত্রকে খারাপ দিক বলেছে। বলছে গণতন্ত্রে যে সংখ্যায় গরিবের সংখ্যা তো বেশি, তাই গরিবকে সহজে ম্যানুপুলেট করা যায়। গরিবদের কি হবে? গরিবদের তো পেটের দায়ে এই যে ভোট হচ্ছে, দেখ, যে কোনো রাজনৈতিক দল গরিবদেরকে ম্যানুপুলেশন খুব ভালো করে করতে পারবে। কিন্তু যখনই বলছে বড় লোক, আবার বড় লোকরা সংখ্যায় কিছু, তাদের ওপর যদি সব কিছু ছেড়ে দেয়, তাহলে কি হয়ে যাবে? তাহলে গিয়ে তো তারা তাদের মতো ব্যবহার করবে। সংখ্যায় কম, গরিব তো আরও গরিব হয়ে যাবে। তাহলে না বড় লোকরাও হবে না, গরিবদের দ্বারাও শাসন হবে না। কাদের দ্বারা হবে? বলছে মিডিল ক্লাস, মধ্যপন্থা একটা শাসন ব্যবস্থাকে বলেছে পলিটি। কি বলেছে? মধ্যপন্থা একটা শাসন ব্যবস্থা, সেটাই হচ্ছে বেস্ট শাসন ব্যবস্থা। কে বলেছে? অ্যারিস্টটল। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে ওইগুলো কি? এই যে মোনার্কি সিস্টেম, অ্যারিস্টোক্রেসি, ডেমোক্রেসি। আর এখনকার দিনে সব দেশই প্রায় গণতান্ত্রিক, তাই না? তাহলে তখনকার দিনে অ্যারিস্টটল বলে গেছিল
বুঝতে পেরেছিস কি বললাম? গণতন্ত্র বলেও একটা শাসন ব্যবস্থা আছে। তাহলে সেই কথা মনে পড়ছে কি বলছি, আমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে আমরা এটা পড়েছি। তার মানে কি দেখা যাচ্ছে যে এইগুলো কি একটা স্ট্রাকচার, এগুলো কি একটা স্ট্রাকচার। তো স্ট্রাকচারকে দেখ, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। আমাদের কনস্টিটিউশনে 1 নম্বর ধারায় লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। এই যে ইউনিয়ন অফ স্টেট বলছে না, মানে আমরা হচ্ছে কি রাজ্য সমূহের সঙ্গ। কনস্টিটিউশনের 1 নম্বর ধারায় আর্টিকেল 1 কি বলা হয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট, মানে অনেকগুলো রাজ্যের একটা সমূহ, অনেকগুলো রাজ্যের একটা সমূহ। তো এইখানে দুটো ক্ষমতাটাকে কিভাবে ভাগ করা হয়েছে, সেন্ট্রাল আর স্টেটের মধ্যে, কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতাটাকে কি করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছিস? এখানে কেন্দ্র যা বলবে তাই হবে না। কেন্দ্রের সাথে যখনই যুক্তরাষ্ট্রীয় ফেডারেল সিস্টেমে কি হয়, কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতাটাকে কি করা হয়, ডিভাইড করা হয়, ভাগ করে দেওয়া হয়েছে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস? তো কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতাটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে। এখানে কেন্দ্র সরকার মানে নরেন্দ্র মোদীর যেমন পাওয়ার আছে, আমাদের রাজ্য সরকার রাজ্যের মধ্যে আমাদের মমতা ব্যানার্জিরও ক্ষমতা আছে। বুঝতে পারছিস কি বললাম? তো এইবার কি দাঁড়াচ্ছে তাহলে, ইউনিয়ন অফ স্টেট আমরা হচ্ছে কি, ভারত কি একটা যুক্তরাষ্ট্র, বুঝতে পারছি? ভারত একটা কি যুক্তরাষ্ট্র। এইবারে দেখ SSSDR, এটা প্রিএমবেলে, প্রিএমবেলকে মনে রাখালে এটা শর্টকাট। প্রিএমবেলে কি কি বলা হয়েছে, ভারত কীরকম দেশ? ভারত দেখ সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট মানে সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক। সোশ্যালিস্ট কাকে বলে দেখ, সমাজতান্ত্রিক মানে বলছে একদম উপর উপর জেনে রাখ। সমাজতন্ত্র বলতে কি বলছি, সমাজতন্ত্র কার, উদারনীতিবাদের অপোজিটে। মানে সমাজতন্ত্র কাদেরকে সাপোর্ট করে, সমাজতন্ত্রে যে মানুষরা আমরা যে আছি সমাজতান্ত্রিক, তার মানে সব কিছু সরকারি। মানে আমরা ধর এই যে ধর রেল, এই যে রেল ব্যবস্থা আছে ইন্ডিয়ান রেলওয়ে, এটা কিসের ওপর, সরকার নিয়ন্ত্রণ করে। এই যে স্কুল কলেজ সরকার নিয়ন্ত্রণ করছে। কিন্তু এই সোশ্যালিজমের অপোজিটে যখন পুঁজিবাদ, যখন কি যাবে পুঁজিবাদ, সোশ্যালিজমের অপোজিটে কি আসবে, পুঁজিবাদ। পুঁজিবাদী যেখানে আমেরিকা ব্রিটেন, এইগুলোতে কি পুঁজিবাদ সবসময় কাদেরকে সাপোর্ট করে, যে সরকারের উপরে কারা থাকবে, সরকার যেন নিয়ন্ত্রণ না করে। বিজনেসম্যান আর শ্রমিকদের মধ্যে সরকার থাকবে না। বুঝতে পেরেছিস কি বললাম? সব প্রাইভেট, ওরা বেশিরভাগ কাদেরকে সাপোর্ট করে, প্রাইভেটাইজেশন। আর সমাজতান্ত্রিক মানে কি হচ্ছে, সরকারি, গভর্নমেন্ট রুল করবে, মানে গভর্নমেন্ট রেগুলেট। ক্লিয়ার হচ্ছে? তাহলে সোশ্যালিজম বুঝতে পারছিস? তাহলে ভারত হচ্ছে কি সোশ্যালিস্ট, এটা প্রিএমবেলে আমাদের লেখা আছে। সোশ্যালিস্ট, সোভারেন, আর এস দিয়ে কি সেকুলার। সোভারেন কি, সোভারেনিটি তো আমরা পড়েছি। সোভারেন মানে কি, সার্বভৌমিকতা, মানে আমাদের দেশ সার্বভৌম। প্রতিটা দেশ এখন 193টা দেশ, ইউএনএ তো কটা দেশ, 193টা, 193টা দেশই কি সার্বভৌম। সার্বভৌম মানে স্বাধীন। বাহ্যিক দিক থেকেও আমাদের দেশকে কেউ আক্রমণ করতে পারবে না। আগে আগে কি হতো, আলেকজান্ডার আসলো, সুলতান মাহমুদ আসলো, লুটে নিয়ে চলে গেল, জোজ্জার মুলুক তার, এরকম একটা ব্যাপার হচ্ছে। কিন্তু এখন পারবে না সহজে। চায়না আমাদের থেকে অনেক পাওয়ারফুল, আমেরিকা পাওয়ারফুল, কিন্তু পাওয়ারফুল হলেই কি পারবে নাকি আমাদের আক্রমণ করতে? কেন? দেশ হচ্ছে সোভারেন, আমরা কি সার্বভৌম দেশ, আমরা সার্বভৌম দেশ। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস? তারপরে আমরা সেকুলার, আমাদের এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের বিভিন্ন দেখ, আমাদের বিভিন্ন ধর্মের মানুষ। সেকুলার মানে কি, ধর্ম নিরপেক্ষ। ভারত কোনো ধর্মকে প্রাধান্য দেয় না আলাদা করে। ভারতের মধ্যে সবাই, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে একসাথে আমরা বসবাস করি। এইটা হচ্ছে সেকুলার। ভারত কি সেকুলার। তাহলে 3টে এস দিয়ে কি মনে রাখবো, যে সোশ্যালিস্ট, সোভারেন আর সেকুলার। আর কি ডেমোক্রেটিক, আমরা তো গণতান্ত্রিক, জনগণের মাধ্যমে নির্বাচিত হয় সরকার। ক্লিয়ার হচ্ছে? আর একটা কি আছে, রিপাবলিক। তাহলে রিপাবলিকটা কি, প্রজাতন্ত্র কি, প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র, তাই না? বলছে প্রজাতন্ত্র কাকে বলে, রিপাবলিক কখন বলবো আমরা একটা দেশকে, যখন যে সব থেকে উঁচু পোস্ট, ভারতের সব থেকে উঁচু পোস্ট কি, একদম খাতায় কলমে রাষ্ট্রপতি। কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জনগণের দ্বারা ইলেক্টেড হবে। রাষ্ট্রপতি দেশের যে সর্বোচ্চ পদ, সেই পদটা কার মাধ্যমে ইলেক্টেড হবে, জনগণের দ্বারা। তাকে বলা হচ্ছে রিপাবলিক। বুঝতে পারছিস? এবারে দেখ আরেকটা এক্সাম্পল, ব্রিটেনে দেখ যে হায়েস্ট পদ কি, রাজা বা রানী। ব্রিটেনের হায়েস্ট পদ কি এখনো, রাজা বা রানী, নামমাত্র হলেও রাজা বা রানী। তো ওখানে বলা হয় মোনার্কি সিস্টেম এখনো, ওটা কিন্তু রিপাবলিক নয়। বুঝতে পেরেছিস? ব্রিটেন কি রাজতন্ত্র।
কিন্তু ওখানে গণতন্ত্র আছে, কিন্তু ওটা রিপাবলিক নয়। ওটা কি নয়? রিপাবলিক নয়। ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু কি নয়? রিপাবলিক নয়। তাহলে ডেমোক্রেটিক আর রিপাবলিকের মধ্যে বুঝতে পারছিস কী পার্থক্য? রিপাবলিক মানে উঁচু যে পোস্ট, যে দেশের সর্বোচ্চ পদ, সেই পদটা কি থাকতে হবে? ইলেক্টেড হয়ে, মানে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকতে হবে। বুঝতে পেরেছিস কি বললাম? আর রাষ্ট্রপতি তাহলে কি? তোর এক্সাম্পল দে। এই রাষ্ট্রপতি বলছি, ইউএসএতে, আমেরিকায় রিপাবলিক না রিপাবলিক নয়? ইউএসএতে রিপাবলিক থাকে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রপতি কিসের মাধ্যমে? ইলেক্টেড হয়ে আসছে। বুঝতে পারছিস কি বললাম? তাহলে রিপাবলিক কেন বলা হয় বুঝতে পেরেছিস? তাহলে ভারতকে কি বলবো আমরা? সোশ্যালিস্ট, সোভারেন, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। এটা আমাদের প্রিএমবেলে লেখা আছে। এগুলো কি? একটা দেশের কি স্ট্রাকচার, দেশের স্ট্রাকচার। বোঝাতে পারছি? আমাদের ভারতের এটা হচ্ছে কাঠামো, ভারতের কাঠামো কীরকমভাবে তৈরি হয়েছে? ভারত কি যুক্তরাষ্ট্রীয়, ভারত কি যুক্তরাষ্ট্রীয়। সেন্ট্রাল আর স্টেটের মধ্যে কি করা হয়েছে? সেন্ট্রাল আর স্টেটের মধ্যে ক্ষমতাটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছিস কি বললাম? আর কি এখানে সোশ্যালিস্ট, সোভারেন, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। বুঝতে পেরেছিস কি বললাম? অসুবিধা আছে? তাহলে গিয়ে এইবার স্ট্রাকচার আমাদের ক্লিয়ার হলো। বুঝতে পারলাম যে পলিটি তাহলে কি? পলিটি হলো একটা কাঠামো, মানে একটা শরীর, একটা শরীর, একটা মানব দেহ। এটাকে তুই কি ধরতে পারিস? পলিটি, তাই না? এইবার পলিটির পরে আমরা যদি পলিটির পরে জানবো, এইবারে তোদের সিলেবাসে মেন যেটা আছে সেটা প্রথমেই কি জানবো? হোয়াট ইজ পলিটিক্স। আগের দিন একটু একটু বলেছি, এইবার শোন। হোয়াট ইজ পলিটিক্স? পলিটিক্স কি বলছে? পলিটিক্স হলো ফাংশন। পলিটিক্স কি বলছে? পলিটিক্স হলো ফাংশন। ফাংশন মানে এইবারে বোঝ, এটা মানবদেহ, মানবদেহ স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, মানবদেহকে কে চালনা করছে? আমাদের ব্রেনটা। তো এটা হচ্ছে পলিটিক্স। মানবদেহ স্ট্রাকচার তো আমরা পেয়ে গেছি। পলিটি মানে কি? রাজনৈতিক ব্যবস্থা মানে কি? সব স্টেট, কনস্টিটিউশন, গভর্নমেন্ট, ইনস্টিটিউশন, কনস্টিটিউশন, ল, এগুলো কি? এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, স্ট্রাকচার। হাত, পা, কান, পলিটি। আর পলিটিক্স কি? রাজনীতি হচ্ছে এইগুলোকে চালনা করে। এর মধ্যে যারা কাজ করে, এর মধ্যে যারা কাজ করে, কার্যকারী দিক মানে ফাংশন। কিভাবে ফাংশন করবে? একটা রাজনৈতিক ব্যবস্থা ফাংশন করে কার মাধ্যমে? পলিটিক্সের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মাধ্যমে। বোঝাতে পারছি? একদম বলে দিচ্ছি, ডিপলি বলছি। যদি এর পরবর্তীকালে নেট সেট এইসব ভাবিস যে হায়ার স্টাডিজ করবি, কাজে দেবে সবার ক্ষেত্রে। তাহলে রাজনীতি কি হচ্ছে? রাজনীতি হলো একটা, রাজনীতি কি? রাজনীতি হলো ফাংশন। রাজনীতি হলো কি? ইনভলভমেন্ট। ইনভলভমেন্ট কারা? রাজনীতির ইনভলভমেন্ট কারা? পলিটিক্যাল লিডার্স অ্যান্ড পলিটিক্যাল পার্টিস। বিভিন্ন লিডার আর পার্টি, ওরাই তো চালায় এই রাজনৈতিক ব্যবস্থাটাকে। কারা চালায়? পলিটিকে কারা চালায়? এরাই চালায়, বিভিন্ন পলিটিক্যাল লিডার। এই যে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, এরাই তো চালাচ্ছে। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? এইবারে দেখ, তারপর বলছে স্ট্রাগল ফর পাওয়ার। কার জন্য স্ট্রাগল ফর পাওয়ার? ক্ষমতার লড়াই। আগের দিন কি বলেছিলাম? রাজনীতি কি? ক্ষমতার লড়াই। কার কাছে ক্ষমতাটা থাকবে সেটার লড়াই চলছে। এই যে সামনেই ভোট, তাই আমরা বুঝতে পারবো স্ট্রাগল ফর পাওয়ার। তারপর বলছে হাউ পাওয়ার ইজ অ্যাকোয়ার অ্যান্ড ইউজ। হাউ পাওয়ার ইজ অ্যাকোয়ার্ড। পাওয়ারটাকে, ক্ষমতাটাকে কীভাবে কী করবো আমরা? দখল করব। আর সেটাকে ইউজ কিভাবে করব? এই যে আমাদের মধ্যে, আমাদের এখানে এখন ভোটে দাঁড়িয়েছে, দেখ, একদিকে খোকন দাস আর একদিকে কে দাঁড়িয়েছে? কি নাম? হ্যাঁ, মৌমিতা বিশ্বাস। তাহলে এই যে দুজনের মধ্যে এখন মেনলি সিপিএমের ধর কেউ দেখছে যে এরকম এখন অবস্থা খুব খারাপ, তাহলে সেখানে দাঁড়িয়ে কী দাঁড়াচ্ছে, কী পরিস্থিতি দেখছে এখন? এখন তবুও কে জিতবে বলা যাচ্ছে না। ধর বিজেপি থেকে একজন দাঁড়িয়েছে, তৃণমূল থেকে দাঁড়িয়েছে, সিপিএম থেকে দাঁড়িয়েছে, আরও অন্যান্য পার্টি থেকে দাঁড়িয়েছে। কিন্তু ওদের মধ্যে কি দেখা যাচ্ছে? যে সিটটা কে নেবে, মুখ্যমন্ত্রীর সিটটা কে নেবে? এখন মূল্যবান বস্তু কোনটা? মুখ্যমন্ত্রীর চেয়ার। ওই মুখ্যমন্ত্রীর চেয়ারকে নিয়ে 3-4-10টা পার্টির মধ্যে কি হচ্ছে? ভোট হবে। তার মানে চেয়ারটা কি? একটা ক্ষমতা। চেয়ারটা কি অ্যাকচুয়ালি? মূল্যবান বস্তু। ডেভিড ইস্টন বলেছে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন। মূল্যবান বস্তু, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষমতা। ওই চেয়ারে যে বসবে সে পুরো রাজনৈতিক ব্যবস্থাকে চালাবে। আমাদের রাজ্যে যে বসবে সে আমাদের রাজ্যের যে রাজনৈতিক ব্যবস্থা আছে সেটাকে চালাবে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস? তার মানে কি হচ্ছে? হাউ পাওয়ার ইজ অ্যাকোয়ার্ড।
পাওয়ারটাকে কি করতে হবে, দখল করতে হবে, আবার সেটাকে কিভাবে ইউজ করবে তার উপর নির্ভর করছে। এইবারে লাস্ট হচ্ছে ডিসিশন মেকিং। লাস্ট কি? ডিসিশন মেকিং, মানে সিদ্ধান্ত গ্রহণের একটা জটিল প্রক্রিয়া। সেটা কি? রাজনীতি। রাজনীতি তোকে কী শেখাবে? সিদ্ধান্ত গ্রহণ করতে, সিদ্ধান্ত গ্রহণ করতে। ক্লিয়ার হচ্ছে তাহলে? এইবারে দেখ, তাহলে পলিটিক্স ইজ দ্য আর্ট অফ রেজলিউশন দ্য প্রবলেম। দেখ, রাজনীতি হলো সমস্যা সমাধানের একটা উপায়, মানে একটা শিল্প। রাজনীতি মানেই আমরা কি জানি? সমস্যার সমাধান। অ্যালান বল কি বলেছে? রাজনীতি হলো একটি সার্বিক কার্যকলাপ যা কি করে? সমাজের সর্বস্তরে বিরোধ আর বিরোধ নিষ্পত্তির সাথে যুক্ত। ওয়াজবি কি বলছে? যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি। তার মানে রাজনীতি অ্যাকচুয়ালি কি? রাজনীতি হলো ক্ষমতার পাওয়ার, স্ট্রাগল ফর পাওয়ার। ক্ষমতাটাকে দখল করবে আর সেটাকে কিভাবে ইউজ করবে। বুঝতে পারছিস? রাজনীতি মোদ্দা কথায় রাজনীতি হলো একটা, দেখ, রাজনৈতিক ব্যবস্থা কি? কাঠামো, স্ট্রাকচার। রাজনীতি কি? কার্যকারী দিক। রাজনীতি কি? কার্যকারী দিক। আর কার্যকারী দিকটাকে কাজ করার জন্য তোকে কি করতে হবে? ক্ষমতা দখল করতে হবে। কাজ করার জন্য তোকে কি করতে হবে? তুই যদি নর্মাল হিউম্যান, আমরা যেরকম আছি সাধারণভাবে থাকলে তুই কাজ করতে পারবি না। তোকে কি করতে হবে? আগে মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে হবে, তবে তো তুই রাজ্যের জন্য কিছু করতে পারবি। বুঝতে পেরেছিস কি বললাম? রাজনীতি কি? তাহলে এরপর সমস্যা আছে পলিটিক্স নিয়ে। তাহলে পলিটিক্স কোথায় কোথায় হয়? পলিটিক্স অনেক জায়গায়। দেখ, ছোটোবেলা থেকে ফ্যামিলি পলিটিক্স। ছোটোবেলায় ফ্যামিলিতে ছিলিস বা এখনও আছিস, তো ফ্যামিলিতে রিমোট নিয়ে বা টিভি চ্যানেল, ধর দু ভাই বোন আছিস, ঘরে বেশি লোক বা বাবা মারাও এখন রিমোট নিয়ে আগে ঝামেলা হতো, এখন তো মোবাইল চলে এসছে সবার হাতে। তো রিমোট বা টিভি নিয়ে কী হতো? ঝামেলা হতো যে না আমি এই চ্যানেল দেখবো, আমি ওই চ্যানেল দেখবো। যদি একটা টিভি দেখে, ওটা নিয়েও কিন্তু রাজনীতি হতো। দেখবি এটাও যে কে টিভির অধিকারটা কার থাকবে, মানে টিভি দেখার ক্ষমতাটা কার থাকবে, এই নিয়ে ফ্যামিলিতে পলিটিক্স হতো, হয়। আচ্ছা, স্কুল পলিটিক্স দেখ, কে মনিটর হবে? স্কুলে ছোটোবেলায় তোকে শেখাবে কে মনিটর হবে, তাই নিয়েও একটা পলিটিক্স। না না, স্যারের চোখে আমাকে ভালো হবে, তাহলে স্যার আমাকে মনিটর করবে, এরকম একটা ব্যাপার আছে। তাহলে ওখানেও একটা পলিটিক্স হয়। কিন্তু মনিটর হওয়াটা কি? মনিটর হওয়াটাও তো একটা ক্ষমতা পাবি। গোটা ক্লাস তোর কথা শুনে চলবে, গোটা ক্লাস তোর কথা শুনে চলবে। কেউ কথা বলছিস, নাম লিখে দেবো। কেউ হাত দিয়েছিস, হাত তুলেছে, নাম লিখে দেবো। আবার নাম লেখার ওপর দেখছি নাম লেখার পরে বেশি ডিস্টার্ব করছে, তাহলে স্টার মার্কস যাবে, 1 স্টার, 2 স্টার, 3 স্টার। তো এইগুলো কি? স্কুল পলিটিক্স। তো আমরা পলিটিক্স করে আসছি। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তারপরে অফিসে তো আছেই। যারা যারা মোটামুটি আইটি সেক্টরে কাজ করে তাদেরকে একবার জিজ্ঞাসা করবি অফিসে কিরকম পলিটিক্স, তোরা সাধারণ কাজেও বুঝতে পারবি। অফিসে কেউ কাউকে উঠতে দেবে না। দেখছে না এই ম্যানেজারের ভালো হয়ে যাচ্ছে, ম্যানেজার একে বেশি পাত্তা দিচ্ছে, ব্যাস, তাহলেই অনেকজন মিলে ওর সমালোচনা করতে লেগে যাবে। অফিসে পলিটিক্স চলে, তো আমরা শিখছি। তারপরে কি? সোসাইটি পলিটিক্স। সোসাইটিতেও আমাদের কি, এই যে ধর্ম, বিভিন্ন ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, তার মানে ও এই ধর্মের, ও এই ধর্মের, ধর্ম নিয়ে তো পলিটিক্স আছেই। সঙ্গে বিভিন্ন ধরনের বড় বড় ধর্মঘট হচ্ছে ওই জন্য। তারপরে বড় স্তরে আমাদের কি হচ্ছে? আন্দোলন হচ্ছে। এইগুলো কি? সোসাইটি পলিটিক্স। তারপরে লাস্ট কি? স্টেট অ্যান্ড গভর্নমেন্ট পলিটিক্স। এইটাই হচ্ছে মেন। এত যে পলিটিক্স আমরা দেখলাম, সব থেকে মেন পলিটিক্স কি? স্টেট অ্যান্ড গভর্নমেন্ট পলিটিক্স। এইটা হচ্ছে সম্পদের বন্টন। স্টেট অ্যান্ড গভর্নমেন্ট সম্পদটাকে কীভাবে বন্টন করবে, এই জন্যই কী করতে হবে? রাষ্ট্র পরিচালনার আসল রাজনীতি কি? ওই সম্পদটাকে বন্টন করা। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এটা হচ্ছে কি? স্টেট অ্যান্ড গভর্নমেন্ট পলিটিক্স। তাহলে এতগুলো পলিটিক্স আমরা দেখতে পেলাম। পলিটিক্স মানে রাজনীতি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাজনীতি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অসুবিধা আছে? তাহলে হোয়াট ইজ পলিটিক্স আমরা ক্লিয়ার হলো। তাহলে পলিটি কি হচ্ছে? পলিটি হচ্ছে স্ট্রাকচার, মানে মানবদেহ হচ্ছে পলিটি। আর পলিটিক্স রাজনীতি কি? কার্যকারী দিক, ফাংশন, কার্যকারী দিক। আচ্ছা, কঠিন হয়েছে তাই না? আচ্ছা, কঠিন হয়েছে তোদের, কঠিন হচ্ছে। তাহলে একটা সহজ এক্সাম্পল দিই। আচ্ছা, এবারে ইন্টারেস্টিং ব্যাপার, সহজ এক্সাম্পল দেখ। পলিটি কি? দেখ, আমাদের এখন যে ক্রিকেট চলে, ক্রিকেট তো ইন্ডিয়ায় ফেমাস। ক্রিকেটে দেখ, ক্রিকেটে কীরকম ওয়ার্ল্ড কাপ হয়, T20 ওয়ার্ল্ড কাপ হয়, কত ওভারের? 20 ওভারের।
খেলা হয় 20 ওভার। ওডিআই ওয়ার্ল্ড কাপ হয় কত ওভারের? 50 ওভারের, 50 ওভারের। আচ্ছা, টেস্ট ম্যাচ হয় 90 ওভারের, 5 দিন ধরে চলে। এই যে এইগুলো কি? এইগুলো হচ্ছে স্ট্রাকচার। ক্রিকেট খেলার স্ট্রাকচার কি? 20 ওভারের হতে পারে। আমাদের এখানে রাজনন্দিনী খেলা হচ্ছে 8 ওভারে খেলা হচ্ছে, বুঝতে পেরেছিস? তার থেকেও আমাদের শর্ট ক্রিকেট খেলা হয় 3 ওভারেও খেলা হয়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে লাস্টে যখন অন্ধকার হয়ে গেছে তখন 2 ওভারও খেলা করে দিল। সেমিফাইনাল হচ্ছে 2 ওভার, ফাইনাল 1 ওভার, এরকম একটা ব্যাপার। লাস্টে বলবে না বৃষ্টি পড়ছে, টস কর। খেলার স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? তাহলে এটা কি? পলিটি। এটা একটা কি? পলিটি। এইবার চলে পলিটিক্স। পলিটিক্স বুঝতে গেলে আমাকে বুঝতে হবে, দেখ, আচ্ছা একটা ঘটনা বলি। 2024 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল T20, বিরাট কোহলি আর রোহিত শর্মা, লাস্ট ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ ইন্টারন্যাশনাল। তো ওই 2024 সালে যখন 29শে জুন আমরা বসে আছি টিভির সামনে, 177 রান টার্গেট দিয়েছে, সাউথ আফ্রিকার সাথে খেলা হচ্ছে। অপোজিটে কে? সাউথ আফ্রিকা। তো মানে লাস্টের দিকে দেখা যাচ্ছে কি, লাস্টের কথাটাই জাস্ট বলছি, লাস্ট 5 ওভার, লাস্ট 6 ওভার, 6 ওভারে কত রান বাকি? 54 রান। 6 ওভারে 54 রান। 6 ওভার মানে 36টা বল, 36 বলে কত রান দরকার? 54। 36 বল থেকে 54 রান দরকার। বল গেল অক্ষর প্যাটেল, অক্ষর প্যাটেল বল গেল প্রথম বলে 6, দ্বিতীয় বলে 4, তৃতীয় বলে 6, চতুর্থ বলে 6, তারপর বলে 1, তারপর বলে 1। কত রান খেলো? 6 আর 4 10 আর 12 22 আর 2 24। ব্যাস, মাইনাস করে দাও 24 রান। 24 রান মাইনাস করলে কত হয়? 30। আর বল 6টা বল মাইনাস করো, কত হয়? 30। তাহলে বাকি থাকলো 30 বলে 30। আর আমরা সবাই টিভি ছেড়ে গেল। শেষ। ক্লাসেন মারছে, হেনরি ক্লাসেন মেরেই যাচ্ছে, শেষ, আর কিছু নাই, খেলা আমরা হেরে গেলাম। 30 বলে 30, এখন 1 ওভারে 24 খেয়ে গেল। 30 বলে 30 করাটা কোন কি ব্যাপার? ক্লাসেন আর মিলার ব্যাট করছে। সেই টাইমে বুমরা বল এলো, 16 ওভার রানিং, বুমরা বল এলো, প্রথম বল করলো। আর এইবার আসল পলিটিক্সটা করলো ঋষভ পান্ত। কিপারের পিছন দিয়ে গেল, শুয়ে পড়লো ধাপাস করে। ঋষভ পান্ত শুয়ে পড়লো, কিছুক্ষণ খেলা বন্ধ। হেনরি ক্লাসেন কিন্তু বিরাট ব্যাটিং স্ট্র্যাটেজি, বিশাল টেম্পারমেন্ট ওর। সেই টাইমে ঋষভ পান্ত শুয়ে পড়লো, কিছুক্ষণের জন্য খেলা অফ। যে রিদিমটা ছিল সেই রিদিমটা কমে গেল। বুমরা খেলো 4 রান, বুমরা খেলো 4 রান ওই ওভারে। 17 নম্বর ওভার বল করতে হলো হার্দিক পান্ডিয়া, আর হার্দিক পান্ডিয়া ফার্স্ট বল করলো, তারপরেই ক্লাসেন আউট, ক্যাচ নিল ঋষভ পান্ত। পলিটিক্সটা কে করলো? তাহলে পলিটিক্স কি? ওই ম্যাচের মধ্যে থেকে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি করা, প্ল্যানিং করা, দিস ইজ পলিটিক্স। ক্লিয়ার হচ্ছে পলিটিক্স কি? তাহলে স্ট্রাকচার কোনটা? 20 ওভার, 50 ওভারে খেলা, 90 ওভারে খেলা, ঠিক করা, স্ট্রাকচার ঠিক করা। তাহলে এটা হলো পলিটি। আর এই পলিটিক্সটা কি? সেই মাঠের মধ্যে কে ক্যাপ্টেন হবে, ক্যাপ্টেন কীভাবে খেলা চালাবে, তার মধ্যে কি স্ট্র্যাটেজি করবে, এটাকে বলা হচ্ছে পলিটিক্স। তার পলিটি আর পলিটিক্স, রাজনৈতিক ব্যবস্থা আর রাজনীতির মধ্যে তুলনা করতে পারবি? পারবি? হবে? রাজনৈতিক ব্যবস্থা আর রাজনীতি এর মধ্যে তুলনা হবে? বুঝতে পেরেছি? কোশ্চেন আসলে পারা যাবে। আচ্ছা, তারপরে আমরা কিন্তু ম্যাচ জিতেছি, 2024 ওয়ার্ল্ড কাপ ম্যাচ আমরা জিতলাম। তো যাই হোক, তারপরে তাহলে পলিটিক্স, পলিটি মানে কি হচ্ছে? স্ট্রাকচার, কাঠামো, হিউম্যান বডি। আর পলিটিক্স মানে কি? সেই বডিটাকে যে চালনা করবে, বুঝতে পেরেছিস? কার্যকারিতার দিক, ফাংশন, স্ট্রাগল ফর পাওয়ার, এটা হচ্ছে পলিটিক্স। বুঝতে পারছি? অসুবিধা আছে? এইবারে কি বলছে, হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স? তাহলে পলিটিক্যাল সায়েন্স কি? এবার সহজ। পলিটিক্যাল সায়েন্স কি কি বিষয় নিয়ে আলোচনা করে? পলিটি আর হচ্ছে পলিটিক্স। কি কি বিষয় নিয়ে আলোচনা করে? পলিটি আর হচ্ছে পলিটিক্স। পলিটি আর পলিটিক্স। পলিটি মানে রাজনৈতিক ব্যবস্থা, স্ট্রাকচার। আর পলিটিক্স মানে কি? পলিটিক্স মানে হচ্ছে রাজনীতি। রাজনীতি মানে কি? কার্যকারী দিক, রাজনৈতিক ব্যবস্থারই কার্যকারী দিক। বুঝতে পারছি? তাহলে সেটা নিয়ে কে আলোচনা করে? পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। দ্য সিস্টেমেটিক স্টাডি অফ পলিটি অ্যান্ড পলিটিক, দ্য সিস্টেমেটিক স্টাডি অফ পলিটি অ্যান্ড পলিটিক্স, সেটা কি? পলিটিক্যাল সায়েন্স। সেটা কি? রাষ্ট্রবিজ্ঞান। তারপরে বলছে যখন পলিটি দেশের পরিকাঠামো মানে স্ট্রাকচার এবং পলিটিক্স ক্ষমতার লড়াই বা প্রক্রিয়া বা ফাংশন,
এর নিয়মতান্ত্রিক বা লজিক্যাল অধ্যয়ন করা হয়। নিয়মতান্ত্রিক বা লজিক্যাল মানে পলিটি নিয়ে আর পলিটিক্স নিয়ে যখন আমরা নিয়মতান্ত্রিক আলোচনা করব, লজিক্যাল আলোচনা করব, সেটাকে কি বলা হয়? পলিটিক্যাল সায়েন্স। অসুবিধা আছে? বোঝাতে পারলাম? ক্লিয়ার হচ্ছে? আর কোনো কোশ্চেন যদি মাল্টিপল চয়েস কোশ্চেন আসে, যে কোনো পরীক্ষা দিতে যা, আমি কি বললাম ইউপিএসসি লেভেলের কোশ্চেন আসবে, তাতেও তোরা পলিটি আর পলিটিক্যাল সায়েন্স কি, পলিটি কি, পলিটিক্স কি, অসুবিধা আছে? আরও জল হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এর পাশাপাশি আমরা কি মনে রাখবো? আরটা হবে না, কি মনে রাখবো? পার্টি উইক। পার্টি উইক পি দিয়ে কি মনে আছে? পি দিয়ে পলিটি, এ দিয়ে কি অ্যাডমিনিস্ট্রেশন, ভেরি গুড। টি দিয়ে থিওরি, আর ওয়াই দিয়ে ছিল না, এখানে আই হবে, ভুল হয়েছে এটা। আই দিয়ে ইন্টারন্যাশনাল রিলেশন, ডাব্লিউ দিয়ে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, আই দিয়ে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, সি দিয়ে কম্পারেটিভ পলিটিক্স। এরপরে আমরা আসবো, এরপরে আস্তে আস্তে আসি আমাদের কম্পারেটিভ পলিটিক্স। এই যে সিলেবাসটা বলে দিলাম, এইটাই মেন সিলেবাস। এটাকে কেটে কেটে তোদের সেমিস্টার সিস্টেম করা হয়েছে। মেন চ্যাপ্টার কিন্তু ওই 7টাই, এটাকে কেটে কেটে কী করা হয়েছে? সেমিস্টার করা হয়েছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে বুঝতে পেরেছিস? অসুবিধা আছে? অসুবিধা নেই একদম। নাম্বার এবার আমি সব মুখস্থ করিয়ে দেবো তোদের, এখানে মুখস্থ করাবো। এবার কি হবে? বোর্ড চলে এসছে মানে একদম বিন্দাস। চলো, তারপরে বলছে পলিটিক্যাল থিওরি। এইবার আমাদের মেন টপিক, আমাদের কি পলিটিক্যাল থিওরি। আমরা কোথায় এলাম? রাজনৈতিক তত্ত্ব। প্রথম চ্যাপ্টারে কি আছে? কাল আগের দিন বলেছিলাম যে প্রথম চ্যাপ্টারে কি আছে? হোয়াট ইজ পলিটিক্স, মিনিং, পলিটিক্সের মিনিং, রাজনীতির মিনিং বুঝতে পারলি? রাজনীতি নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, এইবারে বলছি পলিটিক্যাল থিওরি। আর একটা তোদের সিলেবাসে কি আছে? পলিটিক্যাল থিওরি। তা পলিটিক্যাল থিওরি কি? দেখ, পলিটিক্যাল থিওরি বলছে স্টেট, রাষ্ট্র কি চায়? রাষ্ট্র চায় পাওয়ার বা ক্ষমতা। রাষ্ট্র কি চায়? পাওয়ার বা ক্ষমতা। আর ব্যক্তি কি চায়? ব্যক্তি চায় স্বাধীনতা। আগের দিন আমি হালকা করে বলেছিলাম পলিটিক্যাল থিওরি কাকে বলবো। পলিটিক্যাল থিওরিগুলো বিভিন্ন রাজনীতিবিদরা, রাষ্ট্র দার্শনিকরা যেসব থিওরি দিয়েছে, যেসব তত্ত্ব দিয়েছে, সেই প্লেটোর সময় থেকে, প্লেটো, অ্যারিস্টটল, গ্রিস দেশ থেকে পরপর হবস, মধ্যযুগের পরে কি এলো? গ্রিক সাম্রাজ্যের পরে রোমান সাম্রাজ্য, তারপরে মধ্যযুগের পরে ম্যাকিয়াভেলি এলো। ম্যাকিয়াভেলি এসেই বললো রাজাকে হতে হবে সিংহের মতো বলবান, সিংহের মতো চতুর। ম্যাকিয়াভেলি আসতেই, যে নবজন্মের সন্তান বলা হয়, তখন রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্বকে কী করলো? মিটিয়ে দিল। আধুনিক যুগে উত্তরণ হলো ইউরোপ। তারপরে ইউরোপে আস্তে আস্তে হবস, লক, রুসো আসলো, লক আসলো, উদারনীতিবাদ আসলো। এরকমভাবে কী হচ্ছে? রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? এইভাবে এইবারে কী চায় প্রত্যেকটা পলিটিক্যাল থিওরি? কী চায় প্রত্যেকটা পলিটিক্যাল থিওরি? চায় ব্যক্তিকে কতটা লিবার্টি, ব্যক্তিকে কতটা স্বাধীনতা দিবি, আর রাষ্ট্রকে কতটা কী দিবি? ক্ষমতা। এবারে এইভাবে বিভিন্ন পলিটিক্যাল থিওরি তৈরি হয়েছে। রাষ্ট্রকে ক্ষমতাটা তোদেরকে বলি। রাষ্ট্রকে ক্ষমতা মানে, ধর নর্থ কোরিয়া কিংডম শাসন করছে, রাষ্ট্রের উপর কি? সরকার। রাষ্ট্র মানেই কি জানবো? সরকার যে চালায়। তো কিংডম, ওখানে একনায়কতন্ত্র, কেউ কথা বলার কোনো স্বাধীনতা পায় না ঠিকঠাক করে, মনের ভাব প্রকাশ করতে পারে না। ভোট হলে 100% ভোট দিতে হবে, ওকেই ভোট দিতে হবে, এরকম একটা ব্যাপার। তাহলে কি হচ্ছে? ওটা ফুল ডিক্টেটরশিপ। তার মানে ওখানে ব্যক্তির স্বাধীনতা আছে? রাষ্ট্রের ক্ষমতা যেখানে বেশি, সেখানে ব্যক্তির স্বাধীনতা কম। তাহলে এই রকম ডিক্টেটরশিপ, এরকম একটা তত্ত্ব সব থেকে মেন বুঝতে পারি হিটলারকে দিয়ে, মুসোলিনিকে দিয়ে। যে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কথা বলে তাকে গায়েব করে দেবে। হিটলারের টাইমে, মুসোলিনির টাইমে হিটলার কী করতো? সব একদম সরকার, কেউ যদি ওর নামে কোনো মিডিয়া প্রচার করছে হিটলারের নামে ভুলবাদ, গায়েব, তারপরের দিন আর তাকে দেখা যাচ্ছে না। হয়েছে ফ্যাসিবাদ, নাসিবাদ, ওগুলো কি করে? রাষ্ট্রের ক্ষমতা প্রচুর। ফ্যাসিজম আর নাসিবাদ যে আছে, রাষ্ট্রের ক্ষমতা কি? প্রচুর। আবার যদি তুই ব্যক্তির স্বাধীনতায় আয়, যেখানে ব্যক্তির স্বাধীনতা বেশি, সেখানে রাষ্ট্রের ক্ষমতা নেই। সব থেকে টিপিক্যাল, যদি একবারে শেষ মাথায় ধরিস, একবারে শেষ মাথায় ধরলে একটা তত্ত্ব, থিওরি, পলিটিক্যাল থিওরি আছে, নৈরাজ্যবাদ, অ্যানার্কিজম। কি আছে? অ্যানার্কিজম। নৈরাজ্যবাদীরা কী চেয়েছে? রাষ্ট্রের বিলুপ্তি চেয়েছে। নৈরাজ্যবাদীরা কী চেয়েছে? রাষ্ট্রের বিলুপ্তি, মানে রাষ্ট্র থাকবেই না সেখানে। তাহলে কে ক্ষমতা পাবে? পুরো ক্ষমতা ব্যক্তির। বুঝতে পেরেছিস কী বললাম? তার মানে এইখানে যেখানে ব্যক্তির ক্ষমতা, সেখানে রাষ্ট্রের ক্ষমতা নেই। এইবারে যদি এই পর্যায়ে দেখি, সেখানে এখানে উদারনীতিবাদ আছে। উদারনীতিবাদ আমরা জানি ব্যক্তির স্বাধীনতাকে কি করে? সাপোর্ট করে। উদারনীতিবাদী রাষ্ট্র কোনগুলো? আমেরিকা, ব্রিটেন, বড় বড় রাষ্ট্রগুলো কি উদারনীতিবাদী?
এরা উদারনীতিবাদী। তা উদারনীতিবাদী ব্যক্তি স্বাধীনতাকে কী করে? সাপোর্ট করে, ব্যক্তি স্বাধীনতাকে প্রায়োরিটি দেয়। ক্লিয়ার হচ্ছে? তার মানে রাষ্ট্রের ক্ষমতাও নাকি কম। ওই যে বলেছিলাম ব্রিটেনের প্রধানমন্ত্রীকে চেঞ্জ করে দিয়ে যায়। ক্লিয়ার হচ্ছে? কিন্তু আবার এই দিক থেকে যদি ফ্যাসিবাদ নাসিবাদের একটু এদিকে আসিস, দেখ ডিক্টেটারশিপ অ্যাকচুয়ালি এখনকার দিনে যেখানে যেখানে কমিউনিজম আছে সেখানে সেখানে ডিক্টেটারশিপ আছে। রাষ্ট্রের ক্ষমতা প্রচুর। চীনে যা শি জিনপিং যা বলবে তাই, সব সরকারি ওখানে। কিন্তু সরকারি হলেও কী হবে, মানে ওদের ডিক্টেটারশিপ। নর্থ কোরিয়া যা কিংডমের ডিক্টেটারশিপ, ওখানে রাষ্ট্রের ক্ষমতা ওখানে বেশি, তাহলে ব্যক্তির ওখানে ইন্ডিভিজুয়ালি স্বাধীনতা কি কম। বুঝতে পারছিস? তাহলে পলিটিক্যাল থিওরিগুলো কীভাবে পড়বো আমরা? এই যে অ্যানার্কিজম বললাম, লিবারালিজম বললাম, তারপরে এখানে ফ্যাসিবাদ বললাম, নাৎসিবাদ বললাম, এইগুলো কি আসছে? কমিউনিজম বললাম, এইগুলো কি পলিটিক্যাল থিওরি। এই থিওরিগুলোই আমরা জানবো। এছাড়াও টোটালিটারিয়ানিজম আছে, ইউটিলিটারিয়ানিজম আছে, এরকম অনেক তত্ত্ব আছে, থিওরি আছে। আমরা সেই থিওরিগুলোকে কি করব? পড়বো। বুঝতে পেরেছিস কি বললাম? বুঝতে পারছিস? তাহলে পলিটিক্যাল থিওরি কি বোঝাতে পারলাম? কি বলবো? পলিটিক্যাল থিওরি হচ্ছে কি, রাষ্ট্রকে কতটা ক্ষমতা দেওয়া হয়েছে, শক্তি, পাওয়ার, আর ব্যক্তিকে কতটা স্বাধীনতা দেওয়া হয়েছে। দুটো একসাথে হয় না। আবার কিছু তত্ত্ব আছে দুটোকে ব্যালেন্স করে চলে, দুটোকে কী করে ব্যালেন্স করে চলে। বুঝতে পেরেছিস কি বললাম? পরে আসবো। এইবারে দেখো, তাহলে আবার এবারে পলিটিক্যাল থিওরি 2 নম্বরে কোশ্চেন আসবে তোদের। পলিটিক্যাল থিওরি কত নম্বরে কোশ্চেন আসবে? 2 নম্বরের। এটা পরীক্ষা ওরিয়েন্টেড। এতক্ষণ যে বোঝালাম এটা কিভাবে লিখবো, রাষ্ট্রকে কতটা ক্ষমতা দেওয়া উচিত এবং ব্যক্তিকে কতটা স্বাধীনতা দেওয়া উচিত যাতে সমাজে সঠিকভাবে ভারসাম্য ব্যালেন্স বজায় থাকে। কোশ্চেন করলি 2 মার্কসের জন্য কোশ্চেন বলছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আসবেই কোশ্চেনটা। রাজনৈতিক তত্ত্ব, তোদের পুরো সিলেবাসটাই তো রাজনৈতিক তত্ত্ব, তাহলে কাকে বলে তো আসবেই, কোশ্চেন আসবেই, তোদের এটা লিখতেই হবে। তাহলে কী লিখবি? রাষ্ট্রকে কতটা ক্ষমতা দেওয়া উচিত আর ব্যক্তিকে কতটা স্বাধীনতা দেওয়া উচিত, সেইটা সমাজে সঠিকভাবে তার যাতে ভারসাম্য থাকে, ভারসাম্য বজায় থাকে। আদিম সমাজে মানুষের অবাধ স্বাধীনতা ছিল। কি বললাম? আদিম সমাজে মানুষের অবাধ স্বাধীনতা, তাই না? মানুষ নিজেদের মতো ঘুরে বেড়াতো। কিন্তু যখনই সম্পদের লোকজন বাড়লো, লোক সংখ্যা বাড়লো, সম্পদের বন্টন হতে শুরু করলো, তখনই দেখা দিল সমস্যা। ওই যে ব্যক্তিগত সম্পত্তি, মারামারি, হিংসা, বিবাদ, এই সব দেখা দিল, দ্বন্দ্ব। তখনই প্রয়োজন পড়লো কার? স্টেট। তখনই প্রয়োজন পড়লো রাষ্ট্র। দেখ এখানে আদিম সমাজে মানুষের অবাধ স্বাধীনতা ছিল, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যখন সম্পদের দখল নিয়ে ভয় তৈরি হলো, সম্পদের দখল নিয়ে ভয় তৈরি হলো, জোট যার মুলুক তার ব্যাপারটা হচ্ছে, তখন রাষ্ট্র সংবিধানের জন্ম হয়। তখনই কি দরকার পড়লো? রাষ্ট্র, তাই না? জন লক কি বলেছিল? জন লক বলেছিল যে দুটো চুক্তি করেছিল মানুষ নিজেদের আত্মরক্ষার জন্য। কি করেছিল? দুটো চুক্তি। একটা নিজেদের মধ্যে থেকে একজনকে সার্বভৌম ক্ষমতা দিল, রাজা বানালো, সরকার বানালো, আর একটা সরকারের সাথে ডিরেক্ট চুক্তি করলো যে তুমি যদি আমাদের জীবন সম্পত্তি স্বাধীনতা রক্ষা করতে না পারো তাহলে তোমাকে কি করব? অপসারণ করে অন্য কাউকে বসাবো। উদারনৈতিক গণতন্ত্র। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে কী বললো? যে তখনই রাষ্ট্র আর সংবিধানের জন্ম হয়। রাষ্ট্র কি করে? আমাদের প্রোটেকশন দেয়। সংবিধান কি করে? আমাদের নিরাপত্তা দেয়। বুঝতে পেরেছিস কি বললাম? জন্ম হয় রাষ্ট্র ব্যক্তির ক্ষমতার এই ভারসাম্য নিয়ে, রাষ্ট্র ব্যক্তির ক্ষমতার এই ভারসাম্য নিয়ে চিন্তাবিদদের ধারণার সমষ্টি। চিন্তাবিদরা, এই যে এই ব্যাপারটা নিয়ে কারা? চিন্তাবিদরা। কারা কারা চিন্তাবিদ? কারা? প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুসো। এরা কি করেছে? এদের যে চিন্তা ভাবনা তার সমষ্টি কি? তার সমষ্টি হলো কি? পলিটিক্যাল থিওরি। তার সমষ্টি কি? পলিটিক্যাল থিওরি। মুখস্থ করতে অসুবিধা হবে? বুঝতে পেরেছিস কি বললাম? দেখলে মুখস্থ হবে। তাহলে এটা 2 মার্কসের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজনৈতিক তত্ত্ব নিয়ে যাই কোশ্চেন আসুক, এটা তো প্রথমে লিখতেই হবে, মুখস্থ হবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে গিয়ে হলো রাজনৈতিক তত্ত্ব। তাহলে রাজনৈতিক তত্ত্বটা বোঝা গেল। এইবার পলিটিক্যাল থিওরির কি কম্পোনেন্টস, কি কি নিয়ে আলোচনা করে পলিটিক্যাল থিওরি? পলিটিক্যাল থিওরি কি কি নিয়ে আলোচনা করে সেগুলো আমরা দেখব। প্রথমে পলিটিক্যাল থিওরি কি হয়েছে? অরিজিন মানে উৎপত্তি। পলিটিক্যাল থিওরি কি হয়েছে? অরিজিন কোথা থেকে? প্রাচীন গ্রিস। বলেছি প্রাচীন গ্রিস থেকে। পলিটিক্যাল থিওরি উৎপত্তি কোথা থেকে? প্রাচীন গ্রিস, সেই প্লেটো, অ্যারিস্টটল। আমরা ওগুলো আগে পড়েছি। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আমাদের প্রয়োজন হয়ে গেছে, এই পড়া হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট।
হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে শোন, সেই প্রাচীন গ্রিস, গ্রিস থেকে কে এসছে আমি বলে গেলাম এগুলো। প্রাচীন গ্রিস থেকে কী হয়েছে হিস্টোরিক্যাল কীভাবে, গ্রিসের পরে কী এসছে রোমান সাম্রাজ্য, রোমানরা একটু আইনের প্রাধান্য দিল, ন্যায় বিচারের প্রাধান্য দিল। রোমানের পরে কী এলো মধ্যযুগ, মধ্যযুগে কী দেখলাম, কার কার মধ্যে দ্বন্দ্ব, রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব, গোটা মধ্যযুগটা রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব চললো। তারপরে কে এলো ম্যাকিয়াভেলি, ম্যাকিয়াভেলি সে কী তত্ত্ব দিল, এমন একটা তত্ত্ব দিল ক্ষমতার তত্ত্ব, সেখানে রাজার পোপের মধ্যে দ্বন্দ্ব কী হলো, মিটে গেল, দিয়ে আধুনিকতা আধুনিক যুগে প্রবেশ করলো ঠিক 1500 সাল ওই টাইম করে, তাই না? ইউরোপে কী হলো, আধুনিক যুগে প্রবেশ করলো। ম্যাকিয়াভেলির পরে কে আসলো, তারপরে হবস, লক, রুসো। লক আর রুসো এলে আবার নতুন চিন্তা দিল, উদারনীতিবাদ, লিবারালিজম, উদারনীতিবাদের ধারণা দিল, গণতন্ত্রের ধারণা দিল। রাষ্ট্রবিজ্ঞানে কিসের ধারণা এলো, গণতন্ত্রের ধারণা এলো 1600 দিক করে। গণতন্ত্র 1688 ইউরোপে গৌরবময় বিপ্লব, কার, ইংল্যান্ডে 1688-তে প্রথম গণতন্ত্র, মানুষ রাজতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিল, দিয়ে গণতন্ত্রে প্রবেশ করলো। বুঝতে পেরেছিস? এইভাবে কী হচ্ছে, তারপর গণতন্ত্র এলো, গণতন্ত্র উদারনীতিবাদ এসে দেখা গেল যে চারিদিকে ইউরোপে শিল্প বিপ্লবের ফলে যন্ত্রপাতির আবিষ্কার হচ্ছে, ওর ফলে কী হচ্ছে, গরিবরা আরও গরিব হয়ে যাচ্ছে, বড়লোকরা আরও বড়লোক, পুঁজিপতিরা আরও ফুলে ফেপে উঠছে। তখন এলো মার্ক্সবাদ, তখন এলো কি মার্ক্সবাদ, জার্মানিতে কার্ল মার্ক্স। মার্ক্স এসে বলছে কমিউনিজম প্রতিষ্ঠা করতে হবে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বড় লোকরা শাসন করবে না। কারা শাসন করবে, সর্বহারা শ্রেণী, যেখানে প্রাইভেট প্রপার্টি সব ধ্বংস করে দেবে। প্রাইভেট প্রপার্টি মানে ব্যক্তিগত সম্পত্তি বলে কিচ্ছু থাকবে না, সব থাকবে সবার, সবাই ইকুয়াল। বুঝতে পেরেছিস? সাম্যবাদ, কমিউনিজম মানে কি, বলছে সামর্থ্য অনুযায়ী কাজ করো কিন্তু প্রয়োজন অনুযায়ী ভোগ করো। সম্ভব? সামর্থ্য অনুযায়ী কাজ মানে কি, আমি ধর কত টাকা ইনকাম করছি, আমি ধর 1000 টাকা দিনে ইনকাম করছি, আমি খাবো কত টাকার, হয়তো 200 টাকার খাবো, 800 টাকা পাশের বাড়িকে দেবো। বুঝতে পারছিস কথাটা কি বললাম? আমি ব্যাংকে জমি রাখবো না, বয়স্কালে কাজে দেবে, বা আমার ছেলে পিলে এসে, বা আমার পরবর্তী জেনারেশন এসে কাজ, এই যে এটা। কিন্তু কমিউনিজম সেটা চায় না। কমিউনিজম কি বলছে, সামর্থ্য অনুযায়ী কাজ করো, প্রয়োজন অনুযায়ী ভোগ করো। বুঝতে পেরেছিস কি বললাম? তো এটা বলেছিল কার্ল মার্ক্স, কিন্তু সে তো মার্কসিস্ট থিওরিতে এসছে, প্রথম মার্কসিস্ট থিওরিতে অ্যাপ্রোচ হয়ে প্রথম যে রেভলিউশন এলো কোথায়, 1917 সালে রাশিয়ায়, বলসেবিক বিপ্লব, তাই না? কমিউনিজম প্রতিষ্ঠা করতে চাইছে ওরা, দিয়ে লাস্টে তো ডিক্টেটরশিপ হয়ে গেল। তাহলে গিয়ে কী হয়ে গেল, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট কোথা থেকে, যে প্রাচীন গ্রিস রোম থেকে শুরু করে আধুনিক ও সমসাময়িক কাল পর্যন্ত। অসুবিধা আছে? তারপরে কি নেচার, নেচার মানে কি, নেচার ওই যে কনসেপ্ট, কি বললাম, রাজনৈতিক তত্ত্বের নেচারটা কি, স্বাধীনতা, সাম্য, রাইটস। বুঝতে পেরেছিস কি বললাম? এগুলো নিয়ে আলোচনা করবে, আইন, এগুলো নিয়ে। আর তারপরে কি আছে, স্কোপ। স্কোপ কি, রাষ্ট্রের কতটা ক্ষমতা, রাষ্ট্রের কতটা ক্ষমতা, অধিকার, গণতন্ত্র, মতাদর্শ, নাগরিকত্ব, সংবিধান, এই সব নিয়ে। এটা হচ্ছে পরিধি। এটা কি পরিধি, কার পরিধি, পলিটিক্যাল থিওরির। বুঝতে পারছিস কি বললাম? আচ্ছা, তারপরে হচ্ছে মেজর থিঙ্কার্স, আমি তো বলেই গেছি, প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, হবস, লক, রুসো, কার্ল মার্ক্স। তারপরে আমাদের এই যে গান্ধীজি, আম্বেদকর, এদের কত, এরাও পলিটিক্যাল থিঙ্কার। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পারছিস কি বললাম? তারপরে কন্ট্রিবিউশন কাদের, কন্ট্রিবিউশন এই বুদ্ধিজীবীরা, এরা আছে বলেই তো পলিটিক্যাল থিওরি আমরা আজকে পড়তে পারছি, জানতে পারছি। এই চিন্তাভাবনাটা আমাদের মধ্যে কি হচ্ছে, প্রথম লেভেলে যখন তৈরি করছে স্টেট, কারা, বুদ্ধিজীবীরাই, মানে যাদের ব্রেন আছে তারাই তো প্ল্যানিংটা করলো যে একজনকে কি করো, একজনকে দাঁড়াও, ক্ষমতাটা দাও, তাহলে সে আমাদের প্রোটেকশন, জীবন, সম্পত্তি, স্বাধীনতা রক্ষা করবে। ক্লিয়ার হচ্ছে? তো পলিটিক্যাল থিওরি এগুলো নিয়ে আলোচনা করে। এরপরে হচ্ছে লাস্ট, তাহলে আমি কিছু কিছু কোশ্চেন এখানে বলে দিচ্ছি যেগুলো সব ক্ষেত্রে দরকার পড়তে পারে। পলিটি ভার্সেস পলিটিক্স। পলিটি কি, স্ট্রাকচার, পলিটি কি, স্ট্রাকচার বা কাঠামো। পলিটি হলো স্ট্রাকচার বা কাঠামো, আর পলিটিক্স কি, পলিটিক্স হচ্ছে স্ট্রাগল ফর পাওয়ার। আর কি হচ্ছে, ক্ষমতার লড়াই। কি হচ্ছে, ক্ষমতার লড়াই। তারপরে কি বলছে, ক্যান স্ট্রাকচার এক্সিস্ট উইদাউট ফাংশন। স্ট্রাকচার কি কোনো রকমভাবে এক্সিস্ট করবে ফাংশন না করতে পারলে? আমার বডি যদি স্ট্রাকচার হয়, যদি আমার ব্রেন না থাকে, আমাকে যদি ছোটোবেলা থেকে একটা ঘরে বন্ধ করে রাখতো, এখন এসে তোদের আমি পলিটিক্যাল সায়েন্স পড়াতে পারতাম? কোথা থেকে জ্ঞান পাবো আমি, নলেজ কোথা থেকে পাবো? বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে স্ট্রাকচার বলছে না, কার্যকারিতা ছাড়া কাঠামোর কোনো অস্তিত্ব নেই। তারপরে বলো, ক্যান ইন্ডিয়াস পলিটি বি চেঞ্জড?
কি বলছে ইন্ডিয়ার পলিটি, সংবিধান, হ্যাঁ পলিটি চেঞ্জ, রাজনৈতিক ব্যবস্থা চেঞ্জ করা যায়, সংবিধান পরিবর্তন করলেই হবে। সংবিধানে সেই জন্যই তো একটা ধারা দিয়েছে 368, 368 ধারায় কী করা যায়, কনস্টিটিউশনকে কী করা যায়, অ্যামেন্ড করা যায়। বুঝতে পেরেছো কী বললাম, সংবিধান সংশোধন করা যায়। তো সেখানে দাঁড়িয়ে সংবিধান সংশোধন করে পরিবর্তন করা যেতে পারে, পার্লামেন্টারি থেকে কী করতে পারি, প্রেসিডেন্সিয়াল সিস্টেম আসতে পারি। আমাদের এখানে কি সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আর আমেরিকায় কী আছে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। তো আমরা সংবিধানকে চেঞ্জ করে ওটা করা যেতেই পারে যে হ্যাঁ এখানে রাষ্ট্রপতি শাসিত শাসন আনা হোক, হতেই পারে। আচ্ছা, তারপর বলছে ইজ দেয়ার পলিটি ইন ডিক্টেটরশিপ, পলিটি বলছে হ্যাঁ একনায়কতন্ত্রেও, ডিক্টেটরশিপ মানে কি, একনায়কতন্ত্র মানে ওই যে কাদের ডিক্টেটরশিপ চলছে, কিংডম নর্থ কোরিয়ার। তো একনায়কতন্ত্রে কি কি বলছে, ইজ দেয়ার পলিটি ইন ডিক্টেটরশিপ। তো একনায়কতন্ত্রেও কি কাঠামো থাকে, পলিটি মানে একনায়কতন্ত্রে কি এরকম কাঠামো থাকে, হ্যাঁ। তো একনায়কতন্ত্র থাকবে না কেন, কাঠামো না থাকলেও চালাবে কী করে, কিন্তু ডিসিশনটা একজন নিচ্ছে, কিন্তু তাকে ডিসিশন নিতে গেলে, কাজ করতে গেলে কাঠামো দরকার। শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, আর কি দরকার, আর হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম থাকতে হবে। বুঝতে পেরেছিস কি বললাম, কাঠামো দরকার। আর তাহলে এটাও হয়ে গেল। এইবারে হোয়াই ইজ পলিটিক্স অফেন সিন নেগেটিভলি, আমরা কেন রাজনীতিকে, রাজনীতি শুনলে নেগেটিভ চিন্তা ভাবনা আছে আমাদের মধ্যে, কিসের জন্য, করাপশন, চারিদিকে এত নিজের স্বার্থসিদ্ধি, ক্ষমতাটা গ্র্যাব করার পরে, ক্ষমতাটা পাওয়ার পরে সবাই এরকম রাজনীতিবিদরা এমন চারিদিকে শুরু করেছে, ও নিজেদের স্বার্থসিদ্ধি করতেই ব্যস্ত, সব চারিদিকে করাপশন হয়ে গেছে। এই জন্য আমাদের কি হয়ে গেছে, আমাদের রাজনীতির প্রতি একটা কী ধারণা জন্মে গেছে, নেগেটিভ চিন্তা ভাবনা। আর সেই জন্য তোরা ভাবিস পলিটিক্যাল সায়েন্স বিরাট কঠিন, রাষ্ট্রবিজ্ঞান প্রচুর কঠিন সাবজেক্ট। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একদম জীবনের, আমি কি বললাম, একবারে চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট সংস্থা পর্যন্ত প্রতিদিন পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স নিয়েই আলোচনা হয়, কখনো না কখনো আলোচনা হবেই। তাই রাষ্ট্রবিজ্ঞান বিরাট ইম্পর্টেন্ট সাবজেক্ট। আর সেটা রাষ্ট্রবিজ্ঞান জানতে গেলে কার কাছে আসতে হবে, পিকে স্যার। যাই হোক, ঠিক আছে, একদম ইজি, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এইবার সেকেন্ড সেমিস্টার এখানেই সব মুখস্থ করাবো। কী মুখস্থ করাবো, একদম যে কটা কোশ্চেন আসবে এখান থেকে 3টে কোশ্চেন হবে। কী কী কোশ্চেন হবে, একটা হচ্ছে রাজনীতি, রাজনীতির অর্থ প্রকৃতি, আর একটা কী কোশ্চেন হবে, পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্বের অর্থ প্রকৃতি, আর একটা বড় কোশ্চেন করব, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি। বুঝতে পেরেছ, তাহলে দুটো 5 করব, দুটো 5 নম্বরের আর একটা 10 নম্বরের। আর এটা নেক্সট দিন আমরা আবার ওটাকে কী করব, একদম কোশ্চেনে চুল ছেঁড়া বিশ্লেষণ হবে, একদম যাতে কোশ্চেনটা তোমাদের মুখস্থ হয়ে যায়। বুঝতে পেরেছ। আর এই ভিডিও সবার কাজে দেবে। আমি বললাম কি, লাইফে যদি কোনোদিনও পলিটিক্যাল সায়েন্স দিয়ে ভাবি যে আমি এগিয়ে যাব, তাহলে ল পড়তে যা, তুই ইউপিএসসি দিতে যা, আইএস আইপিএস এক্সাম দে, যে কোনো দিকে সব দিকে কাজে দেবে। বুঝতে পেরেছো কি বললাম। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো।